বাংলাদেশে উত্তরাঞ্চলে গাইবান্ধায় যে রাম মূর্তি স্থাপনের উদ্যোগ এবং মাঝপথের যে কর্মকাণ্ড থামিয়ে দেওয়া হয়েছিল উগ্রপন্থীদের অহেতুক দাবির প্রেক্ষিতে সেই রাম মূর্তির নির্মাণ কাজের মূল যে উদ্যোক্তা সেই উদ্যোক্তাকে গতরাতে অ্যারেস্ট করা হয়েছে। সেটা নিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে যে রাম মূর্তি স্থাপন যেন বাংলাদেশে হতে না পারে সেই ব্যবস্থা করছে বাংলাদেশ সরকার এবং সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে, হিন্দু ধর্মের উপরে নির্যাতন করা হচ্ছে, উগ্রপন্থীদের সাপোর্ট করছে বাংলাদেশ সরকার, এই বক্তব্য দিচ্ছে। অন্যদিকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে তাকে নির্দিষ্ট অভিযোগে আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কোনটাকে আমরা আমলে নেব, এই দুটো আলোচনা পাশাপাশি যখন চলছে তখন বাংলাদেশের একটা গণমাধ্যম দেখছি যে তাদের নিউজে সাম্প্রদায়িক গোষ্ঠীর যে উস্কানি সেই উস্কানিটাকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করছে। চলুন, এই রাম মন্দির নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র, যার বিরুদ্ধে দৈনিক কালবেলা আবার একটা রিপোর্ট করেছে যে তিনি ধর্মান্তরিত হয়েছেন, তার মূলত অভিযোগটা কি গ্রেপ্তারের পেছনে, সেটা সত্যই অভিযোগ নাকি ভারতীয় গণমাধ্যম কিংবা ভারতীয় কর্তৃপক্ষের যে উদ্বেগ এবং বক্তব্য সেটা সত্য, একটু বিচার বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশে রাম মূর্তি স্থাপন 81 ফুটের দীর্ঘ, যে যত বড় রাম মূর্তি ভারতেও নেই অত বড় রাম মূর্তি বাংলাদেশে নির্মাণ করা, গাইবান্ধায় নির্মাণের উদ্যোগ নেওয়া এবং নির্মিত হওয়া অবস্থায় সেটা বন্ধ করতে বাধ্য হওয়া, এই ঘটনাগুলো আমরা জানি। তখনই প্রশ্ন উঠেছিল বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে কি না। হিন্দুরা তারা রাম মূর্তি নির্মাণ করবে না কৃষ্ণমূর্তি নির্মাণ করবে সেটা তো তাদের ব্যাপার, তাদের ব্যাপারে কি আমরা হস্তক্ষেপ করতে পারি, এই প্রশ্ন উঠেছিল। কিন্তু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তো আর সেগুলো মানবে না। তারা মনে করে যে প্রকাশ্যে রাম মূর্তি যদি নির্মিত হয় সেটা গাইবান্ধাই হলেও ঢাকায় থেকেও তাদের হয়তো মানে কি বলবো যে ধর্মীয় কাজ করতে মানে হবে, বাধা আসবে, সেটার দিকে যদি মনোযোগ চলে যায় তাহলে তাদের হয়তো নামাজ নষ্ট হয়ে যেতে পারে। যেমনটা আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে যে স্ট্যাচু স্থাপন করা, নারীর স্ট্যাচু স্থাপন করা, সেটাকে কেন্দ্র করে উগ্র গোষ্ঠী, এবং সেটা আওয়ামী লীগের আমলে, মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের আমলে উগ্র গোষ্ঠী বলল যে ঈদের নামাজে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, ঈদের নামাজে বিঘ্ন ঘটবে, ঈদগাহ থেকে ওটা দেখা যায়, এই কারণে ওটা ওখান থেকে সরাতে হবে। সেই মানে অহেতুক আজগবি অজুহাত সেটা আওয়ামী লীগ সরকারকে মেনে নিতেও দেখা গেছে। অবশ্য মেনে নেওয়ারই কথা, কারণ আওয়ামী লীগ প্রধান নিজেকে তো কওমি জননী হিসেবেই ঘোষণা করেছিলেন। সে যাই হোক, ভারতীয় গণমাধ্যমের একটা শিরোনাম আগে দেখাই, তারা কি বলছে সেটা আলোচনা করি, তারপরে বাংলাদেশের দুটো গণমাধ্যমের কথা আলোচনা করব। ভারতীয় গণমাধ্যম এই সময় তারা তাদের শিরোনামে বলছে, দেখুন, বাংলাদেশে গ্রেপ্তার 81 ফুটের রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চাওয়া হরিদাস চন্দ্র। বাংলাদেশ পুলিশের হাতে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি, এমন তারা বলছে। গাইবান্ধায় 81 ফুট উঁচু রামমূর্তি নির্মাণ করতে চেয়ে খবরের শিরোনামে এসেছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাস। মানি লন্ডারিংয়ের অভিযোগে ঢাকার পলাশবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাওয়ালার মাধ্যমে দেশি বিদেশি মুদ্রা পাচার এবং 9 কোটি 35 লাখ টাকার বেশি মানি লন্ডারিংয়ের অভিযোগের মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। গত রাত 12টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। খবরে বলা হচ্ছে উত্তরা পশ্চিম থানায় বাংলাদেশের সিআইডির দায়ের করা মামলার পরে গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকায় এনে মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে রাখা হয়। 12 জুলাই সিআইডির আবেদনের পর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাংলাদেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4-2 ধারায় হরিদাস চন্দ্র তরণী দাস সহ অজ্ঞাত পরিচয় জনৈক আরও 2-3 জনের বিরুদ্ধে মামলা করা হয়।
আর ডিএসবি গাইবান্ধার তথ্য এবং সিআইডির নির্দেশে গত 2রা জুলাই অভিযোগ হরিদাসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তের পর বাংলাদেশের গোয়েন্দাদের দাবি হরিদাস ব্যবসার আড়ালে দেশি বিদেশি মুদ্রা পাচার এবং হাওয়ালার কার্যক্রম পরিচালনা করতেন। সিআইডির তদন্তে অভিযুক্তের নামে 5টি ব্যাংক অ্যাকাউন্ট এবং 4টি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর অ্যাকাউন্টের সব তথ্য বিশ্লেষণ করা হয়। এতে 2020 সালের 1 জানুয়ারি থেকে 26 সালের 30 জুন পর্যন্ত বিভিন্ন সময়ে 9,35,32,451 টাকা জমা এবং 9,35,65,528 টাকা তুলে নেয়ার তথ্য সামনে এসেছে। এফআইআরে এও বলা হয়েছে বিভিন্ন ব্যক্তি নানা সময়ে নগদ টাকা জমা দিয়েছেন। এর মধ্যে মোহাম্মদ সুজন নামে একজন ব্যক্তি 2025 সালে বিভিন্ন সময়ে অভিযুক্তের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে 2,21,97,000 টাকা জমা দিয়েছেন। এরকম অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মূলত টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ব্যাপারগুলো যখন এই সময় বলছে ভারতীয় গণমাধ্যম, অন্যান্য গণমাধ্যম, আনন্দবাজার সহ বেশ কিছু গণমাধ্যমে খবর দেখেছি, এটাতে ভারত উদ্বেগ প্রকাশ করছে এবং এটাকে সংখ্যালঘু নির্যাতন এবং সংখ্যালঘুর অধিকার হরণ করার ব্যাপার বলছে। এবং মূলত তারা বলতে চাইছে সেটা হচ্ছে যে, পেছনের খবর যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে রাম মূর্তি নির্মাণ করতে চাওয়াই তার অপরাধ, সেই কারণে অনেক কিছু তার নামে সাজিয়ে মামলা দেয়া হচ্ছে, এরকম অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষ করছে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম কি বলছে চলুন একটু আমরা জানবো। কালবালার এই ফটোকার্ডটা দেখে নিন। কালবালা বলছে হরিদাস থেকে তৌহিদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি, এরকম একটা প্রতিবেদন তৈরি করেছে তারা। সেখানে কালবেলা দাবি করছে যে এই হরিদাস একসময় ভারতে চলে গিয়েছিল, সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে আসে, বাংলাদেশে ফিরে এসে সে ধর্মান্তরিত হয়, ধর্মান্তরিত হয়ে তৌহিদ নাম ধারণ করে, ধর্মান্তরিত হয়ে বিয়ে করে এবং পরবর্তীতে তাকে আবার দেখা যায় যে রামের ভক্ত হিসেবে এই মন্দির এবং মূর্তি স্থাপনের উদ্যোগ নাই, এই ব্যাপারগুলো বলছে। এবং কালবেলা বলছে যে ইলেকট্রিশিয়ান ভারত থেকে আসার পরে একটা পুরানো এসি মেরামত এবং পুরানো এসি কেনা বেচার দোকান দিয়েছিল, সেখান থেকে সে কিভাবে কোটি কোটি টাকার মালিক হলো এই প্রশ্ন কালবেলা তুলেছে। কিন্তু এসি কেনা বেচার ব্যবসা যার থাকবে সে কয়েক কোটি টাকার মালিক হলে তাতে আশ্চর্য হওয়ার কি থাকতে পারে, সেই প্রশ্নও হয়তো অনেকে করতে পারেন। আবার আমরা দেখছি যে আমার দেশের প্রতিবেদন, আমার দেশের এই শিরোনামটা দেখে নিন। আমার দেশ বলছে অবশেষে গাইবান্ধার বহুল আলোচিত রাম মূর্তির নির্মাতা হরিদাস গ্রেপ্তার, অবশেষে গ্রেপ্তার এটা বলা হচ্ছে। এবং তাদের এই খবরে এক ধরনের উস্কানি রয়েছে। কি বলছে তারা? গাইবান্ধার পলাশবাড়ির বহুল আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যাপারটা তিনি বলছেন। পুলিশের পক্ষ থেকে আমার দেশকে জানানো হয়েছে ঢাকার সিআইডি পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই গ্রেপ্তার করে। শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের রাম মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবুকে গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধা সহ সারা দেশে আন্দোলন চলে আসছিল। তিনি পলাশবাড়িতে দেশের সর্ববৃহৎ রাম মূর্তি নির্মাণ করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন। রাম মূর্তি নির্মাণ করে তিনি নাকি সমালোচনার জন্ম দিয়েছেন। এই সমালোচনাটা কারা করেছে? ওই তথাকথিত তৌহিদি জনতা, তৌহিদি গোষ্ঠী, যাদের পৃষ্ঠপোষক কোনো পত্রিকা কিংবা কোনো সম্পাদক। সেই প্রশ্নটা কিন্তু আসবে। এখানে বলা হচ্ছে আবার রিপোর্টে কেমন সাম্প্রদায়িক বাক্য ব্যবহার করা হয়েছে দেখুন। তারা বলছে 92% মুসলমানদের বাংলাদেশে এই রাম মূর্তি সহ আরও বেশ কিছু বৃহৎ মূর্তি নির্মাণ মুসলমানরা মেনে নিতে পারছেন না। কেন? ইসলাম ধর্মের কোথায় বলা আছে যে আপনি অন্য ধর্মের চর্চাকে কিংবা অন্য ধর্মের কর্মকাণ্ডকে বাধা দেবেন? এটা ইসলাম ধর্মে কোথায় লেখা আছে? এবং কোথায় লেখা থাকার পরিপ্রেক্ষিতে এই পত্রিকা এই ধরনের ল্যাঙ্গুয়েজে নিউজ করছে, সেটাও তো একটা বড় প্রশ্ন। তারা বলছে রামের জন্মস্থান ভারতেও এত বড় মূর্তি এর আগে কখনো প্রকাশ্যে নির্মাণ করা হয়নি, এই কথাও বলা হচ্ছে। রামের জন্মস্থান ভারতেও এত বড় মূর্তি করা হয়নি, খুবই ভালো কথা। ভারতে হিন্দু প্রধান দেশ, হিন্দু রাষ্ট্র, সেখানে রামের মূর্তি এত বড় নির্মাণ করা হয়নি। তার মানে কি বাংলাদেশে হিন্দুরা সেটা করতে পারবে না? এরকম কি কোনো আইন আছে, বাইবেল আছে? যদি তাই হয় এই প্রশ্নটাও তো আসতে পারে যে সৌদি আরবে সব থেকে ভালো মসজিদ যেটা,
তার চাইতে ভালো এবং অত্যাধুনিক একটা মসজিদ যদি আমি আমার বাংলাদেশে তৈরি করার চেষ্টা করি, কিংবা কোনো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি বলেন যে ওর চাইতেও ভালো একটা মসজিদ আমি রাজধানী ঢাকা শহরে তৈরি করতে চাই, সেটা কি সেই ব্যক্তির অপরাধ হবে? তখন কি সৌদি আরব এরকম প্রশ্ন তুলবে যে মুসলিম দেশ সৌদি আরব, যেখানে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জন্ম, সেখানে যে মসজিদ নেই সেই মসজিদ বাংলাদেশে কিভাবে তৈরি করতে পারে? এই প্রশ্ন কি সৌদি আরব করবে? আমার মনে হয় যে এই যে মানে বক্তব্যগুলো এখানে বলা হচ্ছে, হঠাৎ বাংলাদেশে এই উদ্যোগকে মানুষ সন্দেহের চোখে দেখে এবং দুই দেশে বিতর্ক ও আলোচনার জন্ম দেয় রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে। তাই তারা মূর্তি অপসারণে কয়েক মাস থেকেই আন্দোলন করে আসছে। মানে হিন্দুদের এই কাজগুলো করতে দেবে না, আন্দোলন করে আসছে, তার পক্ষে এই পত্রিকা সাফাই গাইছে। এটা কি হতে পারে? যদি হরিদাস পাল, যেটা পুলিশের বক্তব্য, এবং কালবেলার যে অনুসন্ধানী রিপোর্ট, যেটা বললাম যে কালবেলা বলছে যে এইভাবে শূন্য থেকে সে এত টাকার মালিক হয়েছে, সেটা যদি সত্য হয় তাহলে তার বিচার হবে এবং সেই অপকর্মের জন্য তার বিচার হবে। কিন্তু কেউ আবার যদি সে ধর্মান্তরিত হয় কিংবা ধর্ম নিয়ে ব্যবসা করে, এক ধর্ম থেকে আরেক ধর্মে গেল, আরেক ধর্মে এসে এবার অন্য ধর্মে গেল, কিংবা এই ধর্মে থেকে ওই ধর্মের কাজ করছে, এরকম যদি ধর্ম অবমাননার ব্যাপার থাকে, ধর্ম নিয়ে ব্যবসার ব্যাপার থাকে, সেটা বিবেচনার ব্যাপার হতে পারে। মূল বিবেচনার ব্যাপার হতে পারে সে অর্থনৈতিক দুর্নীতি করেছে কিনা। যদি করে থাকে, সে যদি অবৈধ সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে অবশ্যই তার বিচার হবে, সেটা এই প্রেক্ষাপটে। কিন্তু আপনি তাই বলে তো বলতে পারেন না যে এই মূর্তি নির্মাণ করে সে একটা বড় অপরাধ করেছে, বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না, এই হচ্ছে ওই হচ্ছে, এটা হতে পারে না, ভারতে এত বড় নেই, বাংলাদেশে কেন হবে। এই ন্যারেটিভ তৈরি হয়েছে কিংবা এই ন্যারেটিভকে প্রতিষ্ঠিত করা হয়েছে মূলত প্রফেসর ইউনূসের আমলে, যেখানে আমরা দেখেছি যে যেটা দায়, মানে এক ধরনের দায় এসে এখন পড়তে শুরু করেছে বিএনপি সরকারের আমলে। তারা ইউনূস সরকারের আমলে আমরা দেখেছি যে সারা দেশে যত জেলখানা ছিল, তাদের এই মতাদর্শের মানুষগুলোকে, যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে, উস্কানিমূলক মানে কর্মকাণ্ডের, মানে উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং জেল থেকে ছেড়ে দেওয়ার পরিণতি আমরা দেখছি যে সারা দেশে এখন মার্শাল আর্টের শিক্ষার মাঝে আড়ালে জঙ্গি কর্মকাণ্ড চলছে, পাকিস্তানি টিটিপির সদস্য সংগ্রহ চলছে। এই ব্যাপারগুলো, এই যে উৎসাহ দেওয়া কিংবা এই যে ন্যারেটিভ স্থাপন করা, সাম্প্রদায়িক ন্যারেটিভ স্থাপন করা, এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে নষ্ট করা, এটা যদি কোনো গণমাধ্যমের কাজ হয় তাহলে সেটা মুশকিল হয়ে পড়ে, একটা দেশের জন্য সেটা মুশকিল হয়ে পড়ে। অপরাধী সে কোন ধর্মের, কোন রাজনীতির, এগুলো যাচাই বাছাই করার কিছু নেই। অপরাধী হলে তার বিচার হবে। কিন্তু আপনি তাই বলে সাম্প্রদায়িক ন্যারেটিভ তৈরি করবেন, অমুক ধর্মের অমুক মানুষ এই কাজ করতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। আপনি যখন এই ন্যারেটিভ বাংলাদেশে স্থাপন করবেন, তখন ভারত যদি বলে যে মানে এত ভালো মসজিদ এখানে তৈরি করা যাবে না, এত বড় মসজিদ এখানে তৈরি করা যাবে না, কি করবেন? কি আপনার উত্তরটা কি হবে? আপনি ভারতের কাছ থেকে, ভারতের বিজেপি সরকারকে বলছেন যে সাম্প্রদায়িক সরকার, আমরা কি কর্মকাণ্ড করছি? আমরা যদি সেই সাম্প্রদায়িক কর্মকাণ্ড করে বিজেপিকে বলি সাম্প্রদায়িক সরকার, তাহলে কি হলো? আপনাকে উদাহরণ তৈরি করতে হবে, উদাহরণ তৈরি করে, পজিটিভ উদাহরণ তৈরি করে তারপরে আপনি ভারতের সমালোচনা করতে পারেন। আপনি এখানে রাম মূর্তি বলবেন যে ভারতে যেটা নাই সেটা তুমি এখানে করবা, এত বড় সাহস তোমাকে কে দিল? ভারত সেম কথাটা বলবে যে বাংলাদেশে যেটা নাই তুমি তার চাইতে এখানে বড় মসজিদ তৈরি করবা, সেটা কিভাবে আমি মেনে নেব? বাবরি মসজিদকে নিয়ে যে ঘটনা, সেগুলো তো আমরা ভুলে যাইনি। সুতরাং এই ব্যাপার থেকে আমরা যত মুক্ত হতে পারবো ততই আমাদের জন্য কল্যাণ। আবার এই ঘটনাকে কেন্দ্র করে ভারত যদি অন্য ন্যারেটিভ তৈরি করতে চায় কিংবা করে ফেলে, তখন আমাদের যুক্তি কি হবে যদি আমরা এই মানে গণমাধ্যমে এরকম উস্কানি দিই? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।